তোমরা শুনছো 86.7 তোমার এফএম, আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা হেয়ালির ছন্দ। এই গল্পটা আমাদের করা দারোগা প্রিয়নাথ সিরিজের পঞ্চম গল্প। আর বাকি চারটে গল্প যদি শুনতে চাও তাহলে অবশ্যই আমরা যে প্লেলিস্টটা বানিয়ে রেখেছি সেটা ভিজিট করো। নমস্কার, আমি আরজে সুপ্রজা। সত্যান্বেষী কিরিটি এনাদের মতো তাবড় তাবড় গোয়েন্দাদের হাতে খড়ি হওয়ার অনেক আগে যিনি নিজের রাজত্ব সগৌরবে মুখরিত করেছেন এবং আজও তা অব্যাহত রয়েছে, তিনি আর কেউ নন, স্বয়ং আমাদের সকলের প্রিয় দারোগা প্রিয়নাথ। প্রিয়নাথ কোনো কাল্পনিক বা অবাস্তব চরিত্র না। তিনি দীর্ঘ 33টি বছর 1878 থেকে 1911 সাল পর্যন্ত কাজ করেছেন লালবাজারের গোয়েন্দা দপ্তরে। বিভিন্ন প্রকার ক্রিমিনালদের সাথে তীক্ষ্ণ বুদ্ধির লড়াইয়ে তিনি বারবার জিতেছেন এবং অর্জন করেছেন রায় বাহাদুর উপাধি। 1889 সাল থেকে তিনি অনুসন্ধান গল্পটির মাধ্যমে তার জীবনের বিভিন্ন কেসের কথা গল্পাকারে সবার কাছে পৌঁছতে শুরু করেন। সৃষ্টি হয় দারোগা প্রিয়নাথ। এরপরে বিভিন্ন গল্পের মাধ্যমে তিনি আমাদের উপহার দিয়ে গেছেন তার জীবনের বহু বাস্তব ঘটনা। দারোগার দপ্তর তাঁর লেখা আরেক মূল্যবান কীর্তি। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য 221B হ্যারিসন রোড এবং স্টোরি অফ টুমরো বাংলা। সবার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে রইল। অবশ্যই নতুন নতুন গল্প শুনতে তাদের চ্যানেল ভিজিট করো। আজকের গল্পের অনুবাদ এবং নাট্যরূপে আছে অভিপ্সা চ্যাটার্জি। গল্প পাঠে সৌমেনদা, দীপ, প্রত্যয়দা, অনিরুদ্ধ, শুভদীপ্তদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, দারোগা প্রিয়নাথের পঞ্চম গল্প, দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা হেয়ালির ছন্দ। আচ্ছা অবনী, একটা কথা বলো তো, খুঁজে খুঁজে নারী যে পাবে তারই, এর মানে কি? অবনী বলে উঠল, কি করে জানবো ভাই, তুমি গোয়েন্দা। তোমার কাছে যা জলজবৎ তরলং, আমাদের কাছে তা কঠিন ধাঁধা। না হে ভাই, সব সময় কি আর জলবৎ থাকে? আমরাও অনেক সময় ধাঁধার ধন্দে ঘুরে মরি। মনে হচ্ছে কোনো জোরালো রহস্যের গল্পই শুরু হতে চলেছে। বলো শুনি, তোমার কাছে এলে ছুটির দিনগুলো বেশ ভালোই কাটে। আচ্ছা অবনী, মনে আছে তোমার ছোটবেলায় আমরা ঠ্যাঙারে বদমাইশদের গল্প শুনতাম? মনে আছে সেই সব লোকেদের কথা যারা তীর্থ করতে গিয়ে আর ফিরে আসতো না? কত খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিশ পাওয়া যেত না, যেন হাওয়ায় মিলিয়ে যেত তারা। হ্যাঁ, মনে থাকবে না আবার? আমার সেজু জ্যাঠামশাই এবং তার সাথে থাকা 19 জন সাথী তো হারিয়ে গিয়েছিলেন ওইভাবেই। কেউ বলল ওরা ঠ্যাঙারে বদমাইশদের হাতে পড়েছিল, আবার কেউ বলল ওরা সাধু হয়ে গেছিলেন কালীঘাটে তীর্থ করতে। সঙ্গে ছড়িদার ছাড়াও আরও 18 জন সাথী ছিল। তারা আমাদের গা থেকে বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু আর কোনো দিন ফিরে এলেন না ঘরে। একেবারে যেন তোমার কথা মতোই মিলিয়ে গিয়েছিলেন। তারা নিরুদ্দেশ হবার 7 বছর পর আমরা বাড়িতে শ্রাদ্ধ শান্তি করলাম। তারপর আমি লায়ক হয়ে গয়ায় গিয়ে আমার পিতৃপুরুষদের সঙ্গে ওরও উদ্দেশ্যে পিণ্ডি দিয়ে এসেছিলাম। সত্যি কি যে হয়েছিল ওদের! আমার জেঠিমা কতই না কান্নাকাটি করতেন, আজও মনে পড়লে মনটা ভারী হয়ে ওঠে। আমার তো মনে হয় জ্যাঠামশাইয়ের সঙ্গে প্রথমটাই ঘটেছিল। জ্যাঠামশাইয়ের একটি মাত্র মেয়ে ছিল, নাম রেবা। তার বিয়ে থা আমরাই সব দিলাম। ভেবেছিলাম মেয়ের বিয়ের খবর পেয়ে অন্তত জ্যাঠামশাই ফেরত আসবেন, কিন্তু ফেরত আর এলেন কই? বেঁচে থাকলে তো আসবেন। তিনিও যে হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। সেটাই তো, উঠছে কেন আবার? সব কিছুরই শুরু যেমন আছে তেমনি শেষও আছে। সব ঠ্যাঙারেরাও শেষ হয়েছিল, তবে একদিনে নয়, সময় লেগেছিল অনেক। শেষ করেছিলেন কর্নেল স্লিমেন। ঠ্যাঙারেরা অনেক দিন ধরেই দেশের নানান জায়গায় ঘাপটি মেরেছিল। মুঘল আমলের শেষ থেকে তারা এই বিশাল দেশে ধীরে ধীরে জাঁকিয়ে বসছিল।
ব্যবসায়ীর দল, তীর্থযাত্রীদের দল, এদের ওপর এরা হামলা চালাতো। সবচেয়ে অবাক করার মতন ব্যাপার হলো, এই ঠগি বা ঠ্যাঙাড়িদের দলে মেয়ে, বাচ্চা, বুড়ো সবাই থাকতো। এরা ছিল খুব সাবধানী আর চতুর। কখনো বড় দলকে এরা বাঁচত না, ছোট ছোট দলকে এরা নিশানা করত, এবং সেই দলের সাথে পয়সা কড়ি যথেষ্ট আছে কিনা সেটাও আগে থেকে জেনে নিত। এবার প্রশ্ন আসছে যে কেমন করে জানতো? দলের বাচ্চাদের কাজে লাগাতো ওরা, এবং ওরাই সেই সব খবর নিয়ে আসতো। যেই রাস্তা দিয়ে ঠ্যাঙাড়িদের শিকার যাবে সেই রাস্তার ধারে ছোট ছোট বাচ্চাকে দাঁড় করিয়ে রাখত। বাচ্চাদের বয়স ওই 4-5 বছরের বেশি হতো না। সেই বাচ্চাগুলো শিকার দেখলেই চিৎকার করে কাঁদতে থাকতো। কান্না শুনে সেই দলটি বা শিকার ঠ্যাঙাড়িদের ফাঁদে পা দিত। মনে তাদের কোনো সন্দেহ হতো না, মনে করতো বাচ্চাটি হয়তো কোনো বিপদে পড়েছে, বা হয়তো সাথের লোকজনদের সাথে কোনোভাবে দলছুট হয়ে গেছে। ব্যাস, আর কি, খেলা শুরু হয়ে যেত ঠ্যাঙাড়িদের। তখন তারা ধীরে ধীরে কথায় ভুলিয়ে শিকারকে নিজেদের আস্তানায় বা আরও নিরিবিলি কোনো জায়গায় নিয়ে যেত। এবার যখনকার কথা বলছি তখনও রেল আসেনি, পথঘাট এমনিতেই শুনশান। জনহীন জায়গায় নিয়ে গিয়ে লোক নিকেশ করা তো এদের বা হাতের খেলা ছিল তখন। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানো? এরা সবাইকে মেরে লাশগুলো কবর দিত। জিনিস তো আগেই সরিয়ে ফেলতো, তবে বাচ্চা আর মেয়েদের জন্য অন্য ব্যবস্থা ছিল। হয় দাস হিসেবে বিক্রি করে দিত, না হলে নিজেদের দলের কাজে লাগাতো টোপ হিসেবে। তারপর বড় হওয়ার সাথে সাথে ওই বাচ্চাদের পুরো ঠগি তৈরি করা, এটাই ছিল ওদের মূল কাজ। যেই জায়গায় এরা শিকার করত সেখানকার জমিদার বা তহসিলদার এদের কাউকে এরা চটাতো না। সময় সময় সুন্দরী মেয়ে, টাকা পয়সা ভেট দিয়ে তুষ্ট করত। তারাও খুশ, আর জমিদার তহসিলদাররাও খুশ। কিন্তু এই খুশির তলায় তলায় দুঃখের সাগর যে বান ডেকেছিল সে কথা দুতরফা আঁচ করতে পারেনি। তখন দেশে কোম্পানি রাজত্ব। সেই 1826 থেকেই স্লিম্যান ঠগিদের ঠান্ডা করার কাজ করছিলেন। 1829-এ লর্ড বেন্টিং গভর্নর হলেন। ঠিক তার পরের বছর 1830-এ কর্নেল স্লিম্যান এই ঠগিদের নিকেশের দায়িত্ব পুরোটাই পেলেন। তার কারণ ছিল দিল্লি তখন টলমল করছে, আর এই সুযোগে ঠগিরাও মনের আনন্দে বেড়ে উঠেছে। আর তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রমরম করে চলছে। তাদের ওপরেও ঠগিরা অত্যাচার করতে ছাড়ত না। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ে ইংরেজ সওদাগরদের লুট করত। উত্তর ভারত, পূর্ব ভারত সব দিকেই এদের জাল ছড়ানো ছিল। ঠগিদের আবার কাজেরও ভাগ ছিল। টোপ যেমন ছিল তেমন আসিলও থাকত। এরা ঘুরে ঘুরে খবর জোগাড় করে আনত। অনেক সময় দেখা গেছে যে তহসিলদারের কোনো লোক বা সে নিজেই ঠগিদের দলের চাই। কত লোক যে এদের হাতে পড়ে স্রেফ নিখোঁজ হয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই ভাই। আগে যে এদের উৎপাত বন্ধ করার চেষ্টা হয়নি তা কিন্তু নয়, তবে দুর্বল শাসন হলে যা হয় আর কি। কয়েকদিন ধরপাকড় চলতো, তারপর আবার সেই এক জিনিস। ঠগিদের উৎপাতে সাধারণ মানুষের জেরবার হয়ে গেছিল। গ্রাম বাংলায় এমন গ্রামও ছিল যে গাঁ পুরো শ্মশান হয়ে গেছিল এই এদেরই অত্যাচারে। কাজ করে তারা কোথায় যে গা ঢাকা দিত সেটা খুঁজে বের করাই ছিল সবচেয়ে কঠিন কাজ। অনেকের মতে এই ঠগিদের হাতে সারা ভারতে সব মিলিয়ে প্রায় 2 লক্ষ মানুষ স্রেফ হাপিস হয়ে গেছে। কর্নেল স্লিম্যান আরও শক্ত হাতে হাল ধরলেন ওই 1930 সালের পর থেকে। তবে তিনিও শুরুতে হালে পানি পাননি। তার কপাল খুলল 1835 সালে। ফেরেঙ্গি বলে একজন ধরা পড়ার পর সে স্লিম্যানকে একটা গণকবরের কাছে নিয়ে গেছিল। সেই কবরে একসাথে 100 জনকে কবর দেওয়া হয়েছিল। মারার কায়দায় সেই এক, গলায় ফাঁস। কিভাবে দিত জানো? ধরো শিকারকে ঠগিরা নিজেদের ডেরায় নিয়ে এলো, তারপর একজন শিকারের সাথে গল্প জুড়ে দিত, আর শিকারের পেছনে তার মৃত্যুদূত নিঃশব্দে অপেক্ষা করত। তারপর কথায় কথায় শিকারকে আনমনা করে দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা খুবই সহজ কাজ ছিল তাদের জন্য।
তাই জন্য ঠগীদেরকে ফাঁসিগড়ও বলা হতো। যে শিকার সে হয়তো গল্পে মশগুল, হঠাৎই শুনল হুকুম সিং তমুককে লাও। তখন তার পেছন থেকে ফাঁসিগড়ের দুহাতে ধরা বড়সড় রুমালের মতন একটা কাপড়ের টুকরো ওপরে বিদ্যুতের মতন বেগে পাক খেয়ে আবার নিচে নেমে এসে চোখের নিমেষে একদম শিকারের গলায় মারণ কামড় বসাতো। সে বেচারা তখন কিছু বোঝবার আগেই ওপরে পাড়ি দিত। গণকবরে পাওয়া সেই লাশেদের কোন কোন ঠগি মেরেছিল তাদের নামও ফেরঙ্গি বলছিল, আর তাতেই স্লিমান কেল্লা ফতে করেছিল, সকলকেই ধরেছিল। আরও একজন ঠগি স্লিমানের জালে ধরা পড়েছিল, তার নাম ছিল বেহরাম। সে নিজেই বলেছিল যে তার হাতে যে কত লোক মারা গেছে তার নিজেরই নাকি হিসেব নেই, তবে সে বলেছিল যে মোটামুটি ওই 1000-এর মতন লোক হবে। এবারই ঠগিরা যা করতো সেই তুলনায় এদের শাস্তি হয়েছিল খুব কম। অনেকেই সরকারের তরফে সাক্ষী হয়ে গেল, তাদের কিছুদিনের জন্য জেলও হয়েছিল, আবার কিছুর ফাঁসিও হলো, আবার কিছু কিছু জনকে কালাপানির সাজাও দেওয়া হয়েছিল। এবার এই নিয়েও নানা মুনির নানা মত আছে। অনেকেই বলে 3266 জন ধরা পড়েছিল, তাদের মধ্যে 412 জনের ফাঁসিও হয়েছিল। আবার অনেকেই মনে করে যে 1400-র মতন লোকের নাকি ফাঁসি হয়েছিল, আবার অনেকের মতে বেশি লোকের নাকি ফাঁসিই হয়নি। সে যাই হোক, এইভাবে ঠগীদের নিয়ন্ত্রণ করতে স্লিমান সফল হয়েছিল। প্রায় 100-2 বছর ধরে এই ফাঁসুরেদের অত্যাচার শেষ হতে দেশশুদ্ধ সবাই হাঁপ ছেড়ে বেঁচেছিল। তবে এত বড় দেশ, লোকও অনেক, তাই কোথায় কি হয় সেটা সবসময় জানাও যায় না, বোঝাও যায় না। এরা আমাদের মতোই থাকতো, কিন্তু এদের আচার আচরণ সব ছিল অন্যরকম। সব ঠগির কিন্তু একজনই দেবী, তিনি হলেন ভবানী। এর সামনে নরবলি দিত ঠগিরা, আবার নিজেদের মধ্যে কথা বলার জন্য বিশেষ কায়দায় কথাও বলতো। স্লিমান ঠগিদের মুখের ভাষা নিয়ে একটা ডিকশনারিও লিখেছিলেন। আজ তোমাকে এমনই একটা খুনের মোকদ্দমার গল্প শোনাবো, যা শুনলে তুমি বুঝবে যে সব সময় সাদা চোখে আমরা যা দেখি সেটা কিন্তু সঠিক নয়। আর ঠগিরা কি সত্যিই শেষ হয়ে গেছে, তাও এই গল্প শুনে তোমার মনে হবে যে হয়তো তারা এখনও নিকেশ হয়নি। শেষ কি একেবারেই হয়েছে তাদের অনাচার? মানুষ খুনের জঘন্য খেলা কি তারা বন্ধ করেছে? খুব বেশি দিন আগের এই ঘটনা নয়, সেই সময় আমি হাওড়া থানায় ছিলাম। এই রকমই একটা গরমের দিনে অফিসের সমস্ত জানলা বন্ধ করে বসে আছি, কিন্তু বাইরে রোদের তাপ ভীষণ। 6টা বেজে গেছে দেখে আমি জানলাগুলো খুলে দিলাম। ভাবলাম জানলা খুলে দিলে তবু একটু হাওয়া আসবে। এমন সময় আমার অফিস ঘরের টেলিফোনটা টুংটুং শব্দে বেজে উঠল। বুঝলাম যে বড় সাহেবের জোর তলব। আমি ধরেই বললাম, হ্যালো, হ্যাঁ স্যার, এখনই আসছি আমি। বড় সাহেবের ঘরে গেলে তিনি আমাকে একটা কাগজ এগিয়ে দিয়ে বললেন, কামেন মিস্টার মুখার্জি, একটু পরে বলুন তো এই সম্বন্ধে কিছু জানেন কিনা। হ্যাঁ স্যার, দেখছি বলে কাগজটা হাতে নিলাম। সামান্য চোখ বুলিয়ে বুঝলাম যে কেসটার কথা আমি আগেও শুনেছি। তারপর ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ স্যার, এর খবর আমার কাছে এসেছে। এটা ওই জলার ধারে খুনের কেসটা, তাই না স্যার? ইয়েস ইয়েস ইয়েস। ওয়েল, তাহলে মিস্টার মুখার্জি আপনি তাহলে কেসটা একটু দেখুন। স্যার, আসলে আমার হাতে তো একটা অন্য কাজ আছে, আর সেই কাজটা আগে এসেছিল, তাই। আমি জানি মিস্টার মুখার্জি, কিন্তু এই কেসটা একটু দেখে নেন, তারপর আপনার পুরনো কেসটা হাত দেবেন। 1-2 দিন একটু নজর দিন এই কেসটার উপর, মনে হচ্ছে বেশি সময় লাগবে না আপনার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। বলে সেদিনের মতন বড় সাহেবের ঘর থেকে বেরিয়ে গেলাম। বের হলাম মনে চিন্তা নিয়ে। একটা তদন্ত হাতে রয়েছে, তার উপর আরও একটা।
মাথাটা পুরো গুবলেট হয়ে যাবে এবার। যদিও সাহেব বললেন যে 2-1 দিন দেরি হলে পুরনো কেসটায় কোনো ক্ষতি হবে না। নতুন কেসের কথা আমার কানে এসেছিল। যে কাগজ হাতে নিয়ে বেরিয়ে এসেছিলাম সেটা নিজের অফিসে এসে মন দিয়ে পড়লাম। পড়ে যা বুঝলাম তা হলো এই: হাওড়া শহরতলির কোনো এক এলাকার জমিদার কেশবচন্দ্র, তার এক প্রজা নাম শ্রী দামোদর ঘোষ। সেই দামোদর ঘোষ খুন হয়েছেন। দামোদরের সঙ্গে কেশববাবুর বন্ধুত্ব বেশ অনেক দিনের। দামোদর জমিদারির কাছ থেকে বেশ কয়েক বিঘা জমিও পেয়েছিলেন নিঃস্বার্থভাবে। খাজনাও দিতে হতো না তাকে। হয়তোবা নিবিড় বন্ধুত্বের নিদর্শন ছিল সেটা। কেশববাবুর বাড়ি থেকে প্রায় 1 ক্রোশ দূরে একটা জলা আছে। সেখানে শীত গ্রীষ্ম সবসময় অনেক পাখি এসে থাকে। জমিদার বন্ধু দামোদর ঘোষেরও পাখি শিকারের শখ ছিল, তিনিও যেতেন। এই রকমই একদিন শিকার করতে গিয়ে ঝিলের ধারে গত 3রা জ্যৈষ্ঠ তিনি খুন হয়েছেন। মৃত্যুর কারণ হল আকস্মিক কোনো কিছু দিয়ে মাথায় খুব জোরে আঘাত, এবং প্রায় সাথে সাথেই দামোদরের মৃত্যু হয়েছে। পুলিশের মতে খুনি দামোদরের একমাত্র ছেলে যতীন্দ্র। তারা অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে। 2 জন সাক্ষীও পুলিশ জোগাড় করেছে। একজন জমিদার কেশবচন্দ্রের কাজের লোক, অপরজন জমিদারের প্রজা। জমিদার বাড়ির কাজের লোকের বয়ান অনুযায়ী বেলা 3টের কিছু আগে দামোদরকে সে জলার ধারে যেতে দেখেছিল। তার কিছু পরেই যতীন্দ্রকেও সে জলার ধারেই যেতে দেখে। এই নিয়ে তার মনে কোনো সন্দেহ হয়নি। প্রজাও বলে যে মাঠ থেকে ফেরার পথে জলার ধারে এসে যতীন্দ্র ও তার বাবাকে চড়া গলায় কথা কাটাকাটি করতে শুনেছিল। তবে দুপুর গড়িয়ে যাচ্ছিল দেখে সে সেখানে আর দাঁড়ায়নি, হাঁটা দিয়েছিল নিজের পথে। সে তখন দুপুরের খাবার সারতে সেখান থেকে চলে যায়। তার মনে কোনো খটকা বা সন্দেহ কোনো কিছুই তখন হয়নি। পুলিশের হাতে ধরা পড়ার পর যতীন্দ্র বলে, পুলিশ যে আমাকেই ধরবে সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। এই নিয়ে আর কিছু বলতে চাই না। বাবা যেদিন খুন হলেন তার দিন 3 আগে কোনো কাজে আমাকে কলকাতায় যেতে হয়েছিল। 3 দিন পরে যেদিন বাবা খুন হলেন সেই দিনই সকালে আমি কলকাতা থেকে গ্রামে রওনা দিই। পৌঁছাই দুপুরের পরে। আমি জানতাম বাবা পাখি শিকার করতে ভালোবাসে। আমার মা মারা গেছেন বহুদিন। বাড়িতে বাবাকে না দেখে বুঝলাম বাবা জলার ধারে গেছে পাখি শিকার করতে। ওই গরমে দুপুরে ওখানে গিয়ে যদি কিছু হয় সেই ভেবে আমি বাবাকে বাড়ি ফিরিয়ে নিতে গিয়েছিলাম। পথে জমিদার বাবুর এক কাজের লোকের সাথে দেখা হয়েছিল আমার। সে বাবার কথা কিছুই বলেনি। আমি বাবার কাছে গিয়ে বললাম, কটা বাজে খেয়াল আছে? বাড়ি চলুন। শুনে বাবা বললেন, তোকে তো ভাবতে হবে না, যা ভালো বুঝেছি তাই করব। জমিদার আমার ইয়ার, তোকে যা করতে বলেছি তা কর, নাহলে অন্য উপায় নেব, বুঝলি? না সেটা হয় না। আর আস্তে কি করছেন? চারিদিকে লোকজন শুনতে পাবে তো। ওরে বেটা, লোকের ভয় দেখাসনি আমারে। জানিস কে আমি? জানি আপনি আমার বাবা। এ কি করছেন? বন্দুকের যে টোটা ভরা রয়েছে, লেগে যাবে তো। সাবধানে। বাবা কি করছেন? এই বলে আমি সেখান থেকে পালিয়ে যাই। বাবা আমার দিকেই বন্দুক তুলে তাক করেছিলেন। বাবার রাগ হলে কোনো খেয়াল থাকতো না, তাই আমি ওখান থেকে দৌড় দিই। ইচ্ছা ছিল আমাদের এক ঘর প্রজা কাছেই থাকে, তার বাড়ি যাওয়া। দৌড়াতে দৌড়াতে হঠাৎই যেন গুলির আওয়াজ শুনলাম। মনে হলো যেন জলার ধার থেকেই এলো। আমি আবার উল্টো দিকে দৌড়ালাম। জলার ধারে গিয়ে দেখলাম সর্বনাশ যা হওয়ার আগেই হয়ে গেছে। বাবার মাথা ফেটে চৌচির, সারা মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। বন্দুকটা পাশে পড়ে আছে। আমি বাবাকে কোলে তুলে নিলাম, রক্ত মুছিয়ে মুখে জল দিলাম। বাবা অনেক কিছুই বলেছিলেন, কিন্তু এত আস্তে যে শোনা যাচ্ছিল না। আমি বাবার মুখের কাছে মুখ নিয়ে বললাম, কি বলছেন বাবা? চোখ খুলুন,
দেখুন, আমি আপনার জ্যোতি। এই কয়েকটা কথা বলেই বাবা আমার কোলে ঢলে পড়লেন। আমি বাবাকে একপাশে শুইয়ে চিৎকার করতে করতে লোক ডাকতে লাগলাম। হ্যাঁ, বাবা আর আমার মধ্যে একটা বিষয়ে বিশেষ কথা কাটাকাটি হয়েছিল। এইখানেই সেই বিষয়ে কিছু বলার নেই, আমি বলতে চাইও না, কারণ আমি হলফ করে বলতে পারি সেই বিষয় বাবার মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। বাবার শেষ কথাগুলোর কোনো মানে নেই। যে থানার এলাকায় খুন হয়েছিল, পরের দিন সকালেই সেই থানায় গিয়ে হাজির হলাম। থানার দায়িত্বে ছিলেন লালমোহন বাবু। ভদ্রলোকের বয়স ওই 26 মতন হবে, যুবক, খুব কাজেরও। লালমোহন আগেও আমার সহযোগী হয়ে কাজ করেছে, তাই বললাম, কি হে লালমোহন, হলো কি? আর বলবেন না স্যার। হ্যাঁ, আসামি বলে যাকে ধরেছ সে তো মৃত ব্যক্তিটির ছেলে। হ্যাঁ স্যার, সব খতিয়ে দেখে চারপাশের লোকের সাথে কথা বলে তবে হেফাজতে নিয়েছি। শুধু কি তাই, সে তো তোমার সাথে কোনো গণ্ডগোল করেনি, বিনা বাধায় ধরা দিয়েছে। তাহলে এত নিশ্চিত হলে কি করে যে সেই এই কাজ করেছে? আমি যা শুনেছি, ছেলেটির আগে কোনো অপরাধ করার ইতিহাস নেই, সকলে ভালো ছেলে বলেই তাকে জানে। এই সময় থানার সামনে একটা গাড়ি এসে থামল। একটু পরেই এক যুবক আমরা যে ঘরে বসেছিলাম সেই ঘরে এসে ঢুকল। যুবকটির বয়স 25, রং বেশ ফর্সা। লালমোহনকেও দেখতে বেশ ভালো, তবে রংটা শ্যামলা। এই যুবকটির লম্বা এবং বলিষ্ঠ চেহারা। আরে ভবানীবাবু, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। দেখুন কে এসেছেন। নমস্কার, আপনি? নমস্কার স্যার, আমি ভবানী, যাকে কাল রাতে পুলিশ হাজতে ভরেছে আমি তার বন্ধু। আপনার কথা অনেক শুনেছি। আমার বিশ্বাস হয় না যে লোক একটা পায়রা ছানা মরে গেলে কেঁদে ভাসায় সে কখনো এই কাজ করতে পারে, তাও নিজের বাবা। আপনার কি মনে হয় সে দোষী? আমার আপনার ওপর অগাধ বিশ্বাস। শুনে মনে হলো যতীন্দ্রর বন্ধু ভাগ্য বেশ ভালো, এই রকম খুব একটা হয় না। তাকে বললাম, দেখুন, আমি এইমাত্রই এসেছি, তদন্ত সবে শুরু করেছি, এইভাবে দোষী কে সেটা কি বলা যায়? আপনি কি আমার সাথে শুধু দেখা করতেই এসেছেন? আচ্ছা চলুন, আসুন পাশের ঘরটায় গিয়ে বসি, আপনার মুখেই শুনবো বাকি সব কথা। আগে আপনার নামটা কি বলুন তো? বলে আমি, লালমোহন আর ভবানী পাশের ঘরে এসে বসলাম। তারপর বললাম, হ্যাঁ এইবার বলুন। আগে আমার পুরো নাম ভবানী প্রসাদ। যাকে কাল লালমোহনবাবু ধরে এনেছে সে আমার বন্ধু, কিন্তু সে এই কাজ করেনি, করতে পারে না। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। আহা, আপনি উতলা হবেন না ভবানীবাবু, দেখতে হবে যে কী পরিস্থিতিতে আপনার বন্ধু আমাদের হাতে এসেছে। হ্যাঁ, এ কথা অবশ্যই ঠিক যে কখনোই কাউকে এক কথায় দোষী ভাবা উচিত নয়। আমি কেসের বিষয়ে বেশ কিছু জেনেছি, তবু কয়েকটা প্রশ্ন করতে চাই আপনাকে। আশা রাখি যে আপনি সব ঠিকঠাক জবাব দেবেন। দেখলেন তো লালমোহনবাবু, এক কথায় দোষী বলা ঠিক নয়। স্যার মনে হয় অন্যভাবে কথাটা বলতে চেয়েছেন। ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে পরে আসছি। আচ্ছা ভবানীবাবু, আপনার সাথে কি যতীন্দ্রর আত্মীয়তা আছে? হ্যাঁ, আমার বাবা আর জ্যোতির বাবা একে অপরের খুড়তুতো ভাই, আমরা জ্ঞাতি। আপনার বাড়ি কোথায়? জ্যোতির বাড়ির পাশেই। আচ্ছা, জ্যোতির সাথে তার বাবার একটা ব্যাপারে বেশ কিছুটা কথা কাটাকাটি হয়েছিল, সেই বিষয়ে আপনি কিছু আমাদের আভাস দিতে পারেন? দেখুন, আমি জানলেও জ্যোতি যখন বলেনি তখন আমিও বলতে চাই না। এইখানে মনে হয় না তার কিছু দরকার আছে। ভবানীবাবু দেখুন, সব কথা খুলে বললে ভালো হয়, কারণ এই মামলাটা খুনের। কোনো কথা আপনি অদরকারি ভেবে বাদ দিলেও আসামিকে বাঁচাতে হয়তো সেই কথাটাই সবচেয়ে বেশি দরকারি হবে। আমাদের মতন পুলিশের চোখে সব কিছুর মানেই সাধারণের থেকে একটু আলাদা। কিছু বাদ দেবেন না,
কিসে কথা যার জন্য দামোদরবাবু ছেলের ওপর এত চটেছিলেন যে তিনি 3 দিন পরে একমাত্র ছেলেকে দেখেই তিনি আবার রেগে উঠলেন? কি এমন সেই ব্যাপার যার জন্য জ্যোতির দিকে গুলি ভরা বন্দুক তুলতেও তিনি পিছপা হলেন না? না, আপনি ব্যাপারটাকে উড়িয়ে দিতে চাইলেও আমি উড়িয়ে দিতে পারবো না। নিশ্চয়ই কোনো হেয়ালি আছে এতে। আসলে এই কথা আমি সবার সামনে বলতে চাইছিলাম না। শুনুন, এখানে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। আপনি এসেছেন আপনার বন্ধুকে বাঁচাতে, আর লালমোহন বাবু থানার দ্বারকা। এখন তার সামনেই আপনাকে সব কথা বলতে হবে। লালমোহন বাবুর সামনে সব কথা না হলে কিন্তু একটু মুশকিল হবে আমাদের। বলুন, আপনি বলুন, কোনো অসুবিধা নেই। কিভাবে যে বলি, জ্যোতির বাবা চাইতেন জমিদার বাবুর একমাত্র মেয়ে অমলার সাথে জ্যোতির বিয়ে হোক। অমলারও মা নেই। পুলিশের কাছে কথা কাটাকাটির কথা উঠলে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল বলতে গেলে অমলারও নাম বলতে হতো, তাই ও কিছু বলেনি। এই বিয়েতে কি জ্যোতির মত ছিল না? না, শুধু জ্যোতি কেন, জমিদার বাবুরও ইচ্ছা ছিল না। সে কি তাহলে? যেখানে জমিদার বাবুরই মত নেই সেখানে তার একমাত্র মেয়ের বিয়ে কি করে যতীন্দ্রর সাথে হবে? অভাবের সময় সাহায্য করে খাওয়া পড়ার বন্দোবস্ত এক, আর মেয়েকে সেই ঘরে বিয়ে দেওয়া কিন্তু আর এক। জ্যোতির মা খুব ছোটবেলায় মারা গিয়েছিলেন। জ্যোতির বাবা আর জ্যোতি এখানে এলে একরকম জমিদার বাবুর স্ত্রী অমলা আর জ্যোতিকে একসাথে মানুষ করেছিলেন। তারপর তিনিও স্বর্গে গেলেন। তারপর আমি আর জ্যোতি কলকাতায় চলে গেলাম পড়তে। আচ্ছা, তার মানে এই ব্যাপারে বেশি উদ্যোগী ছিলেন দামোদরবাবু। কিন্তু কেন? জমিদারবাবু বিশেষ বন্ধু বলে? শুনেছি তাকে নাকি জমিদারবাবু কয়েক বিঘা জমিও দিয়েছিলেন, কোনো খাজনাও নাকি দিতে হতো না। হ্যাঁ, কি জানি, আমাদের জমিদার মশাই দামোদর বাবুর কোনো কথাই ফেলতে পারতেন না। হয়তো অনেক দিনের পরিচয় বলি। জমিদার মশাই মানে কেশববাবু এখন কোথায় আছেন? তিনি তার বাড়িতেই আছেন। তার পক্ষে বের হওয়া বেশ শক্ত। তার শরীরের ডান পাশ অনেক দিন থেকেই অকেজ হয়ে গেছে। তবুও লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। কিন্তু দামোদর বাবু খুন হবার খবর শুনেই বোধহয় তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। তারপর থেকেই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, মানে বন্ধুর মারা যাওয়ার খবর পেয়ে তিনি এমনই ভেঙে পড়লেন যে বিছানা থেকে উঠতে পারছেন না। তাহলে আর কি, লালমোহনবাবু যাকে ধরে এনেছেন তার সাথেই কথা বলি। কি লালমোহনবাবু, যতীন্দ্রর সাথে এখন কি কথা বলা যাবে? হ্যাঁ স্যার, আপনি যখন চাইবেন তখনই তার সাথে দেখা করার ব্যবস্থা করা যাবে। আমি তাহলে এখন উঠলাম স্যার, কিন্তু দেখবেন জ্যোতি যেন বিনা দোষে শাস্তি না পায়। আপনি ভেঙে পড়বেন না। সব প্রমাণ খুঁটিয়ে না দেখে দোষী বলা যায় না। আপনার বন্ধুকে একটা অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে, তার মানে এই নয় যে সেই দোষী। ঘর থেকে ভবানীবাবু বেরিয়ে গেলেও তাকে তখনও দেখা যাচ্ছিল। সে যেন জোর করে নিজেকে টেনে নিয়ে চলেছিল। আমার মন বলছিল খুব বড় কিছু যেন আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। সেটা যে কি ঠিক বুঝতে পারছিলাম না। আমার চমক ভাঙল পেছন থেকে ভেসে আসা লালমোহনের স্বরে। বললাম, কি বলছো লালমোহন? স্যার, ভবানীবাবুকে এইভাবে আশা দেওয়াটা কি ঠিক হচ্ছে? জ্যোতির বিরুদ্ধে সব সাক্ষী প্রমাণ আমাদের হাতে মজুদ। তারপরেও আপনি কি করে বলছেন তিনি নির্দোষ? বলা যায় তাকে আমরা হাতে নাতে ধরেছি, তবুও আপনার মতে সে খুন করেনি। হ্যাঁ, মানে এখনও বলছি যে দোষী নয়, তবু বরং ওকে তুমি একবার নিয়ে এসো। আমি ওর সাথে একাই কথা বলতে চাই। দেখা যাক ও কি বলে। ওর কথাটাও আমাদেরকে মন দিয়ে শোনা উচিত। ওর কথা তো আমরা শুনেইছি। হ্যাঁ, সেটা পুলিশের হাতে ধরা পড়ার পর ও জবানবন্দি দিয়েছে। সেটা তো ও পরে বদলাতেও পারে। আর আমি এখানে এসেছি তদন্ত করতে। সব কিছু খুঁটিয়ে না দেখে, আসামির বয়ান না শুনে আমি কিন্তু কিছুই বলতে পারবো না। যাকে ওর সাথে আমার কথা বলাটা খুবই দরকার। ঠিক আছে স্যার, আমি এখনই ওকে আনছি। লালমোহন যতীন্দ্রকে নিয়ে এলে আমি বললাম, যতীন্দ্র বসো, বসো এখানটায়। কোনো অসুবিধা নেই তো? তোমার কাছ থেকে আমি কিছু কথা জানতে চাইব। তুমি সব কিছু খোলাখুলি বলবে আমায়, এবং সেইটা আমার পক্ষে রহস্য সমাধান করতে সুবিধা হবে। দেখলাম যে ছেলেটার চেহারায় একদিনের হাজতবাস বেশ ভালোই ছাপ ফেলেছে। চুল এলোমেলো, চোখের তলায় কালি। এক ধাক্কায় বয়স যেন অনেকখানি বেড়ে গেছে। সে আমার সামনের চেয়ারে খানিকক্ষণ বসে থেকে বলল,
আমি কাল লালমোহন বাবুকে সব বলেছি, আর আমার মাথা কাজ করছে না। বাবা এইভাবে হঠাৎই মারা গেলেন, তারপরে আমাকে পুলিশ ধরল। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু জানি না। আহা, তুমি শান্ত হও, জল খাবে? বলে আমার জন্য রাখা জলের গ্লাসটা ওর দিকে এগিয়ে দিলাম। জ্যোতি, তুমি ঠিক আছো তো? কাল তোমার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, বুঝতে পারছি আমি তুমি অনেকটাই কষ্টে আছো। তোমাকে আমি কয়েকটাই কথা জিজ্ঞেস করব, তার সোজাসুজি জবাব দিও। সে সব কথাই বলল এবং তার বয়ান আগের মতনই রইল। তবে এবার সে তার বাবার সাথে কথা কাটাকাটির কারণটাও বলল। তারপরও আমি তাকে কিছু প্রশ্ন করলাম, সে জবাবও দিল। আমি যা বুঝলাম যে তার থেকে খুব বেশি কিছু আর জানা যাবে না, তাই একজন কনস্টেবলকে ডেকে জ্যোতিকে হাজতে পাঠিয়ে দিলাম। এরপর লালমোহন ঘরে এসে বলল, কি, ও কি কোনো নতুন কথা বলেছে? হ্যাঁ বলল তো। কি? সে বলল যে কলকাতার কোনো গরিব ঘরের সুন্দরী মেয়েকে সে বিয়ে করতে চায়। মেয়ে সে নিজেই পছন্দ করেছে, আর তার সাথে দেখা করতেই যতীন্দ্র কলকাতা গিয়েছিল। এই 3 দিন সে থেকেছে একটা মেসে, খেয়েছে মেয়েটির বাড়িতে। এদিকে দামোদরবাবুর খুব ইচ্ছা তার ছেলে জমিদারের মেয়ে অমলাকে বিয়ে করুক। সেটা যতীন্দ্র কিছুতেই করতে পারবে না। এই নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, এমনকি খুনের দিনও হয়েছিল। জ্যোতির তো ভয়ানক জেদ, সে এই কথা তার বাবাকে বলেইনি বা কেন? দামোদরবাবু নাকি খুব একরোখা ছিলেন। তিনি এইসব শুনলে জ্যোতিকে ভিটে ছাড়া করতেন, তাই সব দিক বজায় রাখার জন্যই সে চুপচাপ ছিল। আমি শুনেছি অমলা খুব সুন্দরী, তাকে বিয়ে করলে তো যতীন্দ্র অর্ধেক কেন, পুরো রাজত্ব আর রাজকন্যা দুইই পেত। এটা তো দেখো, কার চোখে কে সুন্দরী সেটা কি বোঝা যায়? তোমার চোখে তোমার স্ত্রীর মতন সুন্দরী কেউ নয়, কিন্তু অপরের চোখে তিনি অত সুন্দরী নাও হতে পারেন, কে, তাই না? যাক ওসব কথা, এখন আমার কি কাজ বলুন স্যার? পোস্টমর্টমের রিপোর্ট কি তোমার হাতে এসেছে? এলে একবার আমাকে দাও তো দেখি। হ্যাঁ, এই নিন স্যার। বলে সে আমাকে একটা বাক্স থেকে একটা কাগজ বের করে দিল। কাগজটা হাতে নিয়ে বেশ ভালো করে পড়লাম। দামোদরের মাথার পেছন থেকে এসে কেউ খুব জোরে আঘাত করেছে। মাথার খুলি এক আঘাতেই ফেটে গেছে। মৃত্যু তক্ষণই না হলেও কিছু সময়ের মধ্যেই হয়েছিল। কি মনে হয় স্যার, জ্যোতি নির্দোষ না দোষী? না, জ্যোতি দোষী নয়। তাহলে খুনটা কে করেছে? হ্যাঁ, সেটাই তো হলো আসল প্রশ্ন। কে করলো খুনটা? এক খুব জটিল হেয়ালি, ভীষণ প্রশ্ন। খুনি তবে কে? পরদিন বেলা 8টা নাগাদ আমি আর লালমোহন থানা থেকে বের হলাম। এখন সবসময় শহরে থাকি, তাই চারপাশে সবুজ দেখা হয়ে ওঠে না আমাদের। এখানে এখনও সবুজ খুব বেশি। কোথাও কোথাও দেখলাম চাষিরা মাঠে ধান রুইছে, কেউ গাছ বসাচ্ছে, আবার কেউ গরুর পাল নিয়ে গাছের তলায় বসে আছে। দেখে চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। যেতে যেতে লালমোহনবাবু বলল, স্যার, একটা নতুন খবর শুনছি। কি সে খবর লালমোহন? জমিদার বাবুর সময় হয়ে এসেছে, বেশি দিন নেই। সে কি? এই তো কাল শুনছিলাম যে তিনি নাকি খুব অসুস্থ। তা এখন আবার কি হলো? কেশববাবুর বয়স কত? না, খবর যা শুনছি তাতে মনে হয় জমিদার বাবুর 73ও কাটবে না, 60 বছর বোধ হয়। আচ্ছা, কেশববাবুরা কি এখনও বংশ পরম্পরায় জমিদারি করছেন? না স্যার, এখনকার আগের জমিদারের অবস্থা পড়ে গেলে কেশববাবু এই জমিদারি নিলামে বেশি দর দিয়ে কিনে নেন। এর আগে কেশববাবু কোথায় থাকতেন বা কি করতেন সেই বিষয়ে কিছু জানা আছে? না, সেসব জানি না, তবে কলকাতায় থাকতেন বলে শুনেছি। কতদিন আগে কেশববাবু এখানে এসেছেন? শুনেছি বছর 15-16 আগে তিনি কলকাতার পাট তুলে এদিকে চলে আসেন। আর দামোদর ঘোষ? সে তো শুনি স্যার, কেশববাবু আসার 1 বছরের মাথায় ছেলে নিয়ে এসে হাজির হয়। আচ্ছা, আর তারপরেই কেশববাবু বেশ কয়েক বিঘা জমি দামোদরকে বিনা খাজনায় ভোগ দখল করতে অনুমতি দেন, কি তাই তো? হ্যাঁ স্যার, একদম ঠিক।
শুধু তাই নয়, দামোদরবাবুর অনেক উপকারও জমিদারবাবু করেছেন। এই যে দামোদরের একমাত্র ছেলের কলকাতায় পড়া, থাকা, সব খরচ জমিদারের তহবিল থেকেই তো হয়েছে। কেন জানি না জমিদার বসাই কিছুতেই দামোদরবাবুর কোনো কথাই ফেলতে পারতেন না। তোমার কি কিছু আশ্চর্য মনে হচ্ছে না এসব দেখে? দামোদরবাবু থাকতেন কোথায়? শুনেছি কলকাতায়। তিনি নাকি কেশববাবুকে চিনতেন। কেশববাবুর অনেক উপকারও নাকি তিনি করেছিলেন। এই যে দামোদরবাবুর সাথে জমিদারের গলায় গলায় ভাব, আবার দামোদরবাবুর সব কিছুর দিক দিয়েই কিন্তু জমিদারের দয়ায় টিকে আছে। তবুও তিনি জমিদারের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু জমিদারবাবু রাজি হলেন না। এবার এখানে প্রশ্ন হচ্ছে, দামোদরবাবুর এত জোর আসে কি করে জমিদারবাবুর ওপর? এটাই হলো সবচেয়ে বড় ধাঁধা। ধাঁধার জটটা ছাড়াতে পারলেই দামোদরের খুনি কে সেটা আমরা বুঝতে পারবো। সে আপনি যতই বলুন, খুনি আপনার যতীন্দ্র, এই আমি বলে দিলাম। পরে স্যার আপনি আমার কথা মিলিয়ে নেবেন। দেখাই যাক। তবে আমার কিন্তু একটু অন্যরকমই মনে হচ্ছে। ওই দেখো, জলার ধারে পৌঁছে গেছি আমরা মনে হচ্ছে। এটাই তো জলা নাকি? হ্যাঁ স্যার। লালমোহনের সাথে ঘুরে ঘুরে কোথায় বাপ বেটাতে কথা কাটাকাটি হয়েছিল, কোথায় ছেলে বাবাকে কোলে নিয়ে বসেছিল, সব দেখলাম। দেখতে দেখতে অনেকটাই দূরে চলে গেছিলাম। আবার ফিরে এলাম জলার ধারে, যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেইখানে। দেখলাম জলার চারপাশে মাটি বেশ ভেজা ভেজা, আর তাতে অনেকগুলো পায়ের ছাপ। এদিকে বেশি লোক আসে না, সাথে কাল থেকে পুলিশের চৌকির ব্যবস্থা থাকায় পায়ের ছাপ নষ্ট হয়নি। আমি কখনো বসে, কখনো দৌড়ে, আবার কখনো হামাগুড়ি দিয়ে পায়ের ছাপ পরীক্ষা করতে লাগলাম। লালমোহন আমার কাজকর্ম খুঁটিয়ে দেখতে থাকলো, কিন্তু সেটি কি করছিল আমার আর দেখার সময় ছিল না। আপনি কি দেখলেন এত সময় নিয়ে? তুমি যা দেখোনি সেটা। তা তুমি জলার ভেতরে গিয়েছিলে কেন? আসলে দেখতে গিয়েছিলাম জলায় কোনো হাতিয়ার ফেলা হয়েছে কিনা। পেয়েছিলে কিছু? না, কিছুই পাইনি। তবে বুঝলেন কি করে যে আমি জলায় নেমেছিলাম? আমি তো কিছু বলিনি আপনাকে। যে কেউ বুঝতে পারবে। বলি, বিদ্যাসাগর মশাইয়ের পুতুলের বর্ণনা পড়া আছে তো? না স্যার, সেটা ঠিক জানা নেই। চক্ষু আছে কিন্তু দেখিতে পাই না, কর্ণ আছে কিন্তু শুনিতে পাই না, এটাই হলো পুতুল। তোমাদেরও তো এখন সেই অবস্থায় দেখছি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যতীন্দ্র তাড়াতাড়ি করে এগিয়ে গেছে লোক ডাকবার জন্য। তুমি আবার যতীন্দ্রকে নিয়ে এখানে জলার ধারে এলে। যতীন্দ্র তোমাকে নিয়ে যেখানে ওর বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল সেখানে গেল। যেখানে ওর বাবাকে কোলে নিয়ে বসেছিল সেই জায়গা তোমাকে দেখালো। এখানে অনেকগুলো পায়ের ছাপ এদিক সেদিক গেছে। মনে হয় দামোদর রেগে এদিক ওদিক ঘুরছিলেন ছেলের সাথে কথা কাটাকাটির সময়। আর এইটা এইটা কিসের ছাপ বলো তো দেখি? জানি না স্যার। এইটা হলো বন্দুকের ছাপ। বন্দুকের ওপর ভর দিয়ে দামোদরবাবু দাঁড়িয়েছিলেন। ভেজা মাটিতে সেই ছাপ চেপে একেবারে বসে গেছে। সবই তো বুঝলাম, খুনি কে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এ তো জলের মতন পরিষ্কার। খুনি হলো লম্বা, পায়ে মোটা চামড়ার জুতো, ডান হাত অকেজো, ডান পায়ের জোরও খুব একটা নেই। দেখো এই যে পায়ের ছাপটা খুব আস্তে আস্তে পড়েছে, তারপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়েছে। আমি পায়ের ছাপ ধরে অনেকটাই গিয়েছিলাম সেই মাঠ পর্যন্ত, কিন্তু মাঠের মাটি শুকনো হওয়ায় পায়ের ছাপ সেখানে দেখতে পাইনি। লাশ পাবার পর তোমাদের মারামারিতেও অনেক পায়ের ছাপ নষ্ট হয়েছে, না হলে এখানেই কেসের মীমাংসা হয়ে যেত। আপনি যতই বলুন স্যার, এই খুন করেছে দামোদরের ছেলে যতীন্দ্র। লালমোহন, তুমি এক কথা বারবার কেন বলছো বলো তো? তুমি তো পুলিশ, তুমি জানো না যে খুনের জন্য একটা মোটিভ লাগে বা কারণ থাকতে হয়? যতীন্দ্র দামোদরের একমাত্র ছেলে, তাই পড়াশোনাও শিখেছে। সে কেন তার বাবাকে খুন করবে? এখন এই জায়গা দেখে আমি নিশ্চিত যে খুনের কারণ অন্য, আর খুনি অন্য কেউ। এ এক জটিল অঙ্ক লালমোহন, জটিল অঙ্ক। তুমি বরং আমাকে সেই সাক্ষী প্রজার বাড়িতে নিয়ে চলো, আমি কথা বলবো। স্যার কি শুনবেন? আর একই কথা বলবে? শোনো, সেটা আমি বুঝবো। তুমি এতক্ষণ নিজের মর্জি মতো তদন্ত করেছো, এবার আমাকে নিয়ম মাফিক তদন্ত করতে দাও। আমি তোমাকে সাহায্য করতে এসেছি সেটা ভুলে যেও না। আমি একটা কেস ফেলে এখানে এসেছি। খুনির স্যার যে বর্ণনা দিলেন, আমাকে তো বাড়ি বাড়ি গিয়ে তল্লাশ করতে হবে।
পুলিশের মান ইজ্জত থাকবে না স্যার, লোকে হাসবে। কেন হাসবে কেন? তুমি সরকারি ডিউটি দিচ্ছ, আমি তোমাকে বলছি তোমার ওপরওয়ালা হিসেবে। এখানে লোকও বেশি নেই, ঠিক ওই রকম চেহারার লোক খুঁজে পেতে খুব একটা অসুবিধে হবে বলে আমার তো মনে হয় না। এবং তার শারীরিক অসুবিধার জন্য সে এত তাড়াতাড়ি এখান থেকে পালাতেও পারবে না, তাই তোমাকে এখনই খুঁজতে বলছি। আর তুমি যদি না পারো তাহলে আমি খোঁজ শুরু করি, পরে আমাকে দোষ দিও না কিন্তু। এখন চলো, থানায় ফেরা যাক। তোমার দেখছি ভালোই ঝামেলা। আসলে লালমোহন খুব পুরনো ধ্যান ধারণার ছেলে। 3rd ডিগ্রি তার মতে সবচেয়ে কাজের, আর লোকের মুখের বয়ানটা সবচেয়ে বেশি খাঁটি। পায়ের ছাপ সে দেখেইনি, এগুলো ওর কাছে আজগুবি। দেখো, একটা মানুষের জীবনের প্রশ্ন যখন রয়েছে তখন শুধু মুখের কথাতেই চলে না, অনেক কিছু দেখতে হয়, তাই না? তারপর শোনো, আমি থানায় এসে ভালো করে স্নান করলাম, তারপর নিচের ঘরে বসে কেসটা নিয়ে চিন্তা করতে করতে মাথায় একটা কথা ঝিলিক দিয়ে উঠল। আমি সাথে সাথে লালমোহনকে ডেকে পাঠালাম। স্যার ডাকছিলেন আমাকে? হ্যাঁ, ওই চেয়ারটায় বসো, কিছু কথা বলবো। কি কথা? দামোদর শেষে কি বলেছিল মনে আছে? না, কিছু মনে নেই। ভুল বকছিল সে। তাই কি? সে ভুল বকছিল? শেষ কথা তার কি ছিল মনে পড়ছে না? না স্যার, মনে নেই ঠিক। সে বলেছিল আম সদ্দা, আম সদ্দা। কে মনে পড়ছে এবার? হ্যাঁ, মনে পড়েছে। আপনার ঠিক মনে আছে তো? এটাই বলেছিল সে। তার মানে হলো রাম সর্দার, রাম সর্দার। তাই? সে কে স্যার? কোথায় থাকে? সেই সময় দামোদর বলতে চেয়েছিল যে রাম সর্দার আমাকে খুন করেছে। মাথায় জখম থাকায় সে সব কিছু গুছিয়ে বলতে পারেনি, তাই জন্য তার কথাগুলো অস্পষ্ট রয়ে গেছে। আচ্ছা, বুঝলাম। জলার ধারে খুনি যেভাবে আড়াল দিয়ে এসেছে আর ফিরে গেছে, আমার মনে হয় খুনি এখানকার পুরনো কোনো বাসিন্দা, না হলে খোড়া পা নিয়ে ওভাবে লুকিয়ে আসতে সে পারত না। সে ঠিক কারো না কারো চোখে পড়ে যেত। স্যার, কয়েকটা কথা জানতে চাইবো আপনার কাছে, আমার ভারী কৌতূহল হচ্ছে। বলো বলো, কি কথা? আপনি বুঝলেন কি করে এতটাই লম্বা? কেন, পায়ের ছাপ দেখে? যে যত লম্বা তার 2 পায়ের ছাপের মাঝের যে ফারাকটা সেটা তত বেশি হবে। আর সে যে খোড়া? একটা পায়ের ছাপ মাটির ওপর বেশ পরিষ্কার, অন্যটা একটু হালকা। বোঝা যায় যে লোকটা একটা পায়ের ওপর বেশি ভর দিয়ে চলে, আর যেহেতু সে একটা পায়ে বেশি জোর দিয়ে চলছিল তাই জন্য তার একটা ছাপ স্পষ্ট আর অন্যটা একটু হালকা। স্যার, খুনির যে ডান হাত অকেজো সেটাই বা আপনি জানলেন কি করে? সেটা তো ময়না তদন্তের রিপোর্ট দেখে বুঝতে পেরেছি। দামোদরবাবুর মাথার আঘাতের ব্যাপারে যেটা বলা হয়েছে যে পেছন থেকে খুব জোরে তাকে মারা হয়েছে। দামোদরের মাথার খুলির যেদিকে জখম সেটা বাহাতি লোকই করেছে বোঝা যায়। দেখবে কোর্টের ডাক্তারও তাই বলবেন। সত্যি স্যার, আপনি ধন্য। একই জিনিস আমি আপনি দুজনেই দেখলাম, কিন্তু আমি আপনার কথা মতো বিদ্যাসাগর মশাইয়ের পুতুল, চোখ থাকলেও দেখতে পাই না। তবে অনেক নতুন জিনিস শিখলাম, জানলাম। আর সুনামের বা পুরস্কারের দরকার নেই। একটা নিরীহ নিরপরাধ লোক যে আপনার এই তদন্তের ফলে বেঁচে গেল, এটাই তো পুরস্কার। এই কথায় আমার মনটা সত্যি ভরে গেল। পুলিশের চাকরিতে কোনো মানুষকে যদি বাঁচাতে পারা যায় তাহলে সেই লোক নতুন জীবন পায়। আমাদের আর কিছুই চাইবার নেই, না কোনো পুরস্কার, না কোনো সুনাম। যতীন্দ্র বাঁচলেই আমরা খুশি। বললাম, চলুন দারোগাবাবু, এবার তাহলে যাওয়া যাক। কি বলছেন স্যার? আপনি আমার সিনিয়র, আপনার কাছে আমি সবসময় লালমোহন। চলুন স্যার। চলো, আমাদের যেতে হবে। বলতে পারো নাটকের শেষ অংশে প্রায় পৌঁছে গেছি। আমি কোনো কথা লালমোহনের কাছে ভাঙিনি, তবে এবার তাকে জিজ্ঞেস করলাম, ওহে লালমোহন, এখন জমিদারের শরীরে কি অবস্থা? নতুন কিছু খবর নেই স্যার, তবে ওঠা হাঁটা বন্ধ। লোক চিনতে পারছেন, কথাও বলছেন। বেশ বেশ, ভালো। এরপর আর কোনো কথা হয়নি।
দুজনে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। আধ ঘন্টার মধ্যেই জমিদার বাবুর বাড়িতে গিয়ে পৌঁছলাম। বেশ বড় মহলা একটা বাড়ি। ফটকে দুজন ভোজপুরি দারোয়ান পাহারায় আছে। তাদের হাতের লাঠির দুপাশে পেতলের মুন্ডুও লাগানো আছে। লাঠির সারা গায়ে তামার তার জড়ানো। তারা লাঠি ঘোরাতে ঘোরাতে পায়চারি করছিল। লালমোহন যে থানার দারোগা সেটা সবাই চেনে, আর আমি সেই সময় সিভিল ড্রেসেই ছিলাম। তারা দুজনেই কিছু অবাক হলো, তবে কেতাদুরস্ত সেলাম করতে ভুলল না তারা। আসলে ওরা বুঝতেই পারছিল না যে আমরা ওখানে কেন এসেছি। একেই জমিদার বাবুর এখন এই অবস্থা, সারা গায়ে শোকের ভাব, তার মাঝে পুলিশ কেন? আমি একজন দারোয়ানের দিকে তাকিয়ে বললাম, ওহে পারেজি, ভেতরে খবর দাও, দেখা করব। সে বলল, हम तो पारे नहीं आचे हुजूर, वो तो मुलुक गलई बा। আহা, তুমি ভেতরে গিয়ে খবরটা দাও। जी हुजूर, जी हुजूर। সে জি হুজুর বলে দৌড় দিল ভেতরে। আমরাও চারপাশটা দেখতে লাগলাম। দেখলাম সামনে সার সার ঘর। সেখানে নানান ঘরে খাজাঞ্চি, গোমস্তা, নায়েব বসে আছেন, কাজকর্ম চলছে। কিছু পরেই এক চাকর ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের ভেতরে নিয়ে গেল। সে সোজা আমাদের জমিদারবাবুর শোবার ঘরেই নিয়ে এলো। জমিদারবাবুর শোবার ঘরটা বেশ বড়। ঘরের মেঝে দামি মার্বেল পাথরের তৈরি, দুটো টানা পাখা মাথার উপর ঝোলানো। পাংখা বরদারদের দেখা না গেলেও তারা যে আড়ালেই আছে সেটা বোঝা যাচ্ছে পাখা টানার মধ্যে দিয়ে। ঘরের কথা বাইরে শোনা যাবে না। জমিদারবাবু ঘরের মাঝে এক পালঙ্কে শুয়ে আছেন। চাকর আমাদের সাথে করে তার কাছে নিয়ে গেল। তিনি ইঙ্গিতে পালঙ্কের পাশে রাখা চেয়ারে বসতে বললেন আমাদের। তারপর চাকরকে ইশারায় বাইরে যেতে বললেন। নমস্কার কেশববাবু। হাত তুলে নমস্কারের ভঙ্গিতে তিনি ধীরে ধীরে বললেন, মহাশয়রা কি জন্য এসেছেন? আমরা এসেছি দামোদর খুনের তদন্তে। আমার পাশে যিনি বসে তাকে আপনি চিনবেন, এখানকার থানার দারোগা। আমি সরকারি গোয়েন্দা দপ্তরের কর্মী। মনে হলো এই শুনে কেশববাবুর মুখটা যেন সাদা হয়ে গেল। বললাম, আমি কিছুটা আন্দাজ করেছি, তবে আমি আপনার মুখ থেকে সবটা শুনতে চাই। কি জানেন? দেখলাম জমিদারবাবুর বিছানায় শোয়া দেহটা বার কয়েক কেঁপে কেঁপে উঠল। মুখটা তো আগেই ছাইয়ের মতন হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমাকে জমিদারবাবুর শারীরিক অবস্থা দেখার চেয়ে জ্যোতির জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। তার জীবন যে সরু সুতোর ওপর ঝুলছে তাকে শক্ত এবং মজবুত করতে হবে। আমাকে ভেঙে পড়লে চলবে না। বললাম, রাম সর্দার যে কে সেটা বুঝেছি, তবু আপনার কাছ থেকে একবার ভালো করে শুনতে চাই। কি সর্বনাশ! আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তবে সবই অনুমানের ওপর নির্ভর। আমি আপনাকে অনুরোধ করব, কোনো সাংঘাতিক পাপের বোঝা নিয়ে পৃথিবী ছেড়ে যাবেন না। একজন নিরপরাধী অন্যায়ের অভিযোগে শাস্তি পেলে আপনার ইহকাল পরকাল দুটোই যাবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছিলেন। কেশববাবু লম্বা, ওর ডান পায়ে তেমন জোর নেই, আর ডান হাতটাও অকেজো। আমার মেয়ে অমলা, তার কি হবে? সে কি করে সব শুনে বাঁচবে? আমি যে কি, কত পাপ যে রয়েছে আমার, সে জানতে পারলে গলায় দড়ি দেবে। আমার যে একমাত্র মেয়ে সে। জমিদারবাবুর চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। ব্যাপারটা খুবই খারাপ লাগছিল আমার, তবু বললাম, দেখুন, আপনি সব কিছু যদি আমাদেরকে খুলে বলেন তাহলে আপনারও লাভ এবং আপনার মেয়ে অমলারও ভালো হবে। এই বোঝা আপনার মাথায় থাকলে মরেও আপনি শান্তি পাবেন না। এই বলে আমি চুপ করে গেলাম। জমিদার কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, ভগবান যা করেন হয়তো ভালোর জন্যই করেন। আমি ভেবেছিলাম যদি যতীন্দ্রর ফাঁসির হুকুম হয়
তাহলে সব কিছু বলবো। যেদিন থেকে যতীন্দ্র জেলে গেছে সেদিন থেকে আমি বিছানা নিয়েছি। শরীরে আমার রোগ ছিল আগে থেকেই। সেই রোগ যেন কালসাপের বিষের মতো সারা শরীর আর মনের মধ্যে ছড়িয়ে পড়ল এই কয়েকদিনেই। খালি মনে হতো এক নিরীহ নিরপরাধ আমার পাপের ভার মাথায় নিল। জমিদারের কথা শুনে বেশ ভালো লাগলো। বললাম, আমি তো আপনাকে দেখলাম আর ডাক্তারের সাথেও আমার কথা হয়েছে। সকলেই বলছে আপনার আশা খুব কম। যদি আপনাকে জেলে নিয়ে যাই আর সেখানে কোনোভাবে আপনি বাঁচেন তাহলে আপনার ফাঁসি হবে। তার থেকে ভালো হয় যে নিজে সব কথা আমাদেরকে খুলে বলুন। বুঝি, সব বুঝি, কিন্তু অমলার কথা মনে হলেই আমি বড় দুর্বল হয়ে পড়ি। আমার ওই মা মরা মেয়েটা, যাকে এতদিন বুকে করে আগলে রেখেছিলাম, সে যদি এ কথা জানতে পারে তাহলে কারোর কাছে মুখ দেখাতে পারবে না। সে তো আত্মহত্যা করবে। আত্মহত্যা বড় সহজ নয়। তবে আপনি যদি ভয় পান যে অমলা যদি জানতে পারে তাহলে কি হবে, এইটুকু বলতে পারি যে অমলা এক্ষুনি কিছু জানতে পারবে না, এবং সে যেন এখনই জানতে না পারে সেই ব্যবস্থা আমি করব। কতদিনের জন্য? দিন নির্দিষ্ট করে বলতে পারবো না, এটা এখনই বলা সম্ভব নয়। তবে আমি আপ্রাণ চেষ্টা করব। দেখুন, আমি চাইও না সেরকম কিছু করতে। আমি বেঁচে থাকতে থাকতে সে যেন সব কিছু জানতে না পারে, সেটাই চাইব। ঠিক আছে, তাই হবে। এই সময় জমিদারবাবুর ডাক্তারও এসে হাজির হলেন। এটা এমন একটা ঘটনা যে শুধু দামোদর খুনেই এর শুরু বা শেষ হলো সেটা বলা যায় না। এর সাথে আরও অনেক কথা আছে, আমি সেগুলোও বলতে চাই। তবে আমার নিজের শক্তি নেই যে নিজে লিখবো বা গুছিয়ে বলতে পারবো। এই বলে তিনি হাঁপাতে লাগলেন। আপনি জল খাবেন? বলে জলের গ্লাসটা জমিদারবাবুর মুখের কাছে ধরলাম। হ্যাঁ, আমি জল এগিয়ে দিলাম, কারণ আমি চাকরকে আগেই সরে যেতে বলেছিলাম। চারিদিক থেকে কোনো শব্দ আসছিল না। বাগানের দিক থেকে খালি পাখির ডাক আসছিল, আর বারান্দার দিক থেকে পাখা টানার একঘেয়ে শব্দ। আমার হাত থেকে গ্লাস নিয়ে তিনি সামান্য জল খেলেন। বললাম, না, আপনাকে কিছু লিখতে হবে না, ডাক্তারবাবু লিখে দেবেন আপনার হয়ে। আপনি শুধু সই করবেন সেই লেখায়। এই বলে আমি ডাক্তারবাবুর দিকে তাকালাম। তিনি মাথা হেলিয়ে সাঁই দিলেন আর মুখে বললেন, আমাকে তাহলে একটা কাগজ দিন, আর কি লিখতে হবে একটু বলুন। লালমোহন, যেই রাইটিং প্যাডটা তুমি সঙ্গে এনেছিলে সেটা ডাক্তারবাবুকে একটু দাও। হ্যাঁ স্যার। এই বলে সে ডাক্তারবাবুর দিকে রাইটিং প্যাডটা এগিয়ে দিল। হ্যাঁ কেশববাবু, এবার আপনি বলুন। হ্যাঁ, আজ আমি সব কথাই বলবো বলে ঠিক করেছি। কোনো কথাই আর বাদ দেব না। আপনারা দামোদরের খুন হওয়াটাই দেখলেন। সে যে কি ছিল তা আমি জানি। তার মতো বদমাইশ, খুনে গুন্ডা খুব কম লোকই হয়। তা আপনি ওই রকম বদমাইশ লোকের খপ্পরে পড়লেন কিভাবে? সেই কথাই বলছি। আমার তখন 29 বা 30 বছর বয়স। বাড়ির অবস্থাও ভালো। আমি ছিলাম বাড়ির একমাত্র ছেলে। আমার বাবা হঠাৎই মারা গেলেন। সবই ছিল, কিন্তু সাংসারিক বুদ্ধি বিশেষ ছিল না আমার।
তার ফল ফলতেও দেরি লাগলো না। আমি আমি বাবার সম্পত্তি বেচে দিলাম। হাতে অনেক নগদ টাকা পয়সা এলো। সেই সঙ্গে এলো এক পাল ইয়ার দোস্ত। বয়সও কম। এদের পাল্লায় পড়ে আমার নানা রকম বাজে দোষ দেখা দিল। মদ আর মেয়ে মানুষের নেশা আমাকে পেয়ে বসলো। কিছুতেই ছাড়তে পারলাম না। সকালবেলা মদের বোতল নিয়ে বসতাম আর উঠতাম দুপুরে। মা গেছিলেন অনেক আগেই, খালি ঠাকুমা ছিলেন, তিনিই মানুষ করেছিলেন। সেই ঠাকুমাও একদিন চোখ বুঝলেন, আর আমার অধঃপতনের 16 কলা পূর্ণ হলো। ঠাকুমার শোবার ঘরে এক বড় কাঠের সিন্দুক ছিল। আমি ভেবেছিলাম ওর মধ্যে বোধহয় বুড়ির সম্পত্তি আছে। ঠাকুমাকে দাহ করে এসে সেই ঘরে গেলাম আর সিন্দুকটাকে খুললাম। সিন্দুকের মধ্যে বহুদূর হাত চালিয়েও আমি কিছু পেলাম না। বুঝতে পারলাম কিভাবে সংসার এতদিন চলেছে। আমি বাবার সম্পত্তি বিক্রির টাকায় ব্যক্তিয়ার হয়ে ফুর্তি করেছি, আর ঠাকুমা সিন্দুক থেকে গহনা বার করে বিক্রি করে সংসার চালিয়েছেন। কোনো ঝি চাকরের মাইনে বাকি রাখেননি। আমি তো একটা পয়সাও ঠেকাইনি কোনোদিন। আজ ঠাকুমার সাথে সাথে আমাদের সংসারের লক্ষ্মীও বিদায় হলো। দেখে শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ভাবলাম এবার চলবে কি করে। শ্মশান বন্ধুরা সবাই চলে গিয়েছিল, খালি আমার ইয়ার দোস্তরা তখনও বসেছিল। শেষ পর্যন্ত তাদের সংখ্যা 5-এ দাঁড়িয়েছিল। এদের মধ্যে দামোদরও একজন। দামোদর আমাকে ওস্তাদ বলতো। সে বেশ তোয়াজ করেই চলতো আমায়। আমি সিন্ধুক বন্ধ করে ওখানে গিয়ে বসতেই সে বলল, কি কিছু নেই তো, সব পাক্কা। আমি মাথা নাড়লাম। তখন সে বলে উঠল, এইভাবে চলবে না, অন্য ধান্দা দেখতে হবে। সেই সময় আমাদের জোয়ান বয়সে এই কলকাতার অর্ধেকটাই বনে জঙ্গলে ঢাকা ছিল। এ প্রায় আজ থেকে 30 বছর আগেকার কথা। অনেক লোক পায়ে হেঁটে কলকাতা আসতো মা কালীর দর্শন করতে। পথে অনেক সময় তাদের লুট করা হতো। সেই রাতেই আমি আর ওরা 5 জন বসলাম কি করা যাবে ভবিষ্যতে সেই নিয়ে ভাবতে। দামোদারি হলো সেই সভার বক্তা। আমরা সবাই শুনতে লাগলাম। এতদূর বলেই কেশববাবু হাঁপাতে লাগলেন। আমি জলের গ্লাসটা ওর মুখের সামনে ধরলাম। তিনি অল্প খেয়েই আবার বলতে লাগলেন, এই তেষ্টা মেটার নয়, জলে মিটবে না এ তেষ্টা। আমি সব কিছু বলে তবেই ছুটি নেব। আমার ঠোঁটটা মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলেই হবে। এই বলে তিনি আবার বলতে শুরু করলেন সেই পুরনো কথা। ওস্তাদ, এ তো লোক তীর্থ করতে আসে কালীঘাটে। ওদের হাতে ভালোই পয়সা কড়ি থাকে, তা আমরা তো কিছু নিতেই পারি। আমরা সবাই তো মায়ের ছেলে। হ্যাঁ, সে কি? আরে এ তো চুরি, তাও আবার
তাও আবার কালীঘাটের তীর্থযাত্রীদের ওপর। আরে পাপ হবে যে। কিসের পাপ ওস্তাদ? আমরা না খেয়ে মরে গেলে মা বসুমতির পাপ হবে না? তেনার ছেলেরা তো মরে গেল অসময়ে। কি করতে বলিস আমাদের? খিদিরপুরে বিশাল বাজার, সেখানে এখনো বাঘ বেরোয়। আমরা ওখানে লুকিয়ে থাকবো, আর তীর্থ করতে যে দোল আসবে তাদের উপর ঝুঁপিয়ে পড়ব। তাই ঠিক হলো। ঠাকুমার কাজ নম নম করে মিটিয়ে আমরা আমাদের নতুন কাজে ঝাঁপিয়ে পড়লাম। আমাদের কাজ করবার জায়গা হলো খিদিরপুরের দিকের শুনশান এলাকা। 25-30 বছর আগেও ওইসব জায়গায় বন জঙ্গল ছিল। সকালে শেয়াল ডাকত। গার্ডেন রিচের ওপর পারের আব্দুল থেকে গঙ্গা পেরিয়ে বিচালি ঘাটে নামতো অনেকেই। তারপর সোজা হাঁটা পথে তারা কালীঘাট আসতো। অনেককেই মোটামুটি ভয় দেখিয়ে কাজ হাসিল হতো, তবে কিছু কিছু লোককে মেরেও ফেলতে হয়েছে। গলায় ফাঁস দিয়ে? হ্যাঁ, ওই রকমই। ফাঁস কে দিত? দামোদর? কিভাবে দিত? হ্যাঁ, ওই দিত। এই কাজে দেখতাম ওর অদ্ভুত আনন্দ। হয়তো কোনো নিরীহ লোক যা কিছু ছিল সব দিয়ে দিল, কিন্তু তবু সে একটু দূরে যেতেই তার গলায় পেছন থেকে ফাঁস লাগিয়ে টেনে ধরত। লোকটা হাঁসফাঁস করতে করতে মরে যেত। সে সময় দেখতাম দামোদরের চোখ মুখ কেমন যেন হয়ে যেত। কি এক পৈশাচিক আনন্দে তার চোখ মুখ চকচক করত। আমি বারণ করতাম, কিন্তু শুনতে চাইতো না। বলতো ওরা নাকি আমাদের চিনতে পারবে। আমাদের মুখ কালো কাপড়ে ঢাকা থাকতো, তবুও ওরা নাকি চিনতে পারবে। তো এইরকমই চলছিল। দলের সকলে আমাকে রাম সর্দার বলে ডাকত। দামোদর আমাকে ওস্তাদ বললেও লুঠের মাল যে এদিক ওদিক হচ্ছে সেটা আমি বুঝতে পারতাম। দলের অন্য লোকেরাও খবর দিত আমাকে। মনে করেছিলাম এইভাবে চলবে না। আমি নিজে ভালো পয়সাওয়ালা ঘরের ছেলে ছিলাম। ওইভাবে লুকিয়ে পরের পয়সায় ফুর্তি করা আমার পোষাচ্ছিল না। তাই আমি ঠিক করলাম একটা বড় দাও মারতে হবে। বড় দাও মারতে পারলেই কেল্লা ফতে। দল রাখার আর দরকার থাকবে না। সেই মতো খবর লাগালাম। কিছুদিন পরেই খবর এলো হেতমপুরের সালানা খাজনার টাকা খিদিরপুরের ওই পথ দিয়ে যাবে, ঠিক রাত 9টার সময়। আমরা সেদিন তৈরি থাকলাম। ঠিক করে রেখেছিলাম কোনোভাবে শিকার ফসকালে চলবে না। আমাদের কপাল ভালো ছিল। ঠাকুরের দয়ায় কাজ হাসিল করলাম। কোথাও কোনো ঝামেলা হলো না। তাই ঝামেলা একেবারেই হলো না? ভেবেছিলাম তাই। ঝামেলা নেই। যে যার নিজের হিস্সা নিয়ে চলে যাবে। আমিও দল ভেঙে অন্য জায়গায় চলে যাব, কিন্তু তা হলো না। সেদিনের সেই কাজের জন্য বাইরে থেকে কিছু লোক নিয়েছিলাম। প্রথমে তাদের বিদায় দিলাম। তারা তাদের পাওনা বুঝে নিয়ে সহজেই চলে গেল। তারা চলে যাওয়ার পর বাকি রইলাম আমাকে নিয়ে মোট 6 জন। টাকা সবাইকেই দিলাম।
বরং বেশিই দিলাম। এটা আমাদের দলের শেষ কাজ ছিল, তাই ভালো করেই সবাইকে দিলাম। কিন্তু দামোদর কিন্তু সেই ভাগ নিয়ে খুশি হলো না, ঝামেলা শুরু করলো। শেষমেশ আমি লাঠি নিয়ে উঠে দাঁড়াতে আর সবাই আমার হয়ে বলাতে সে নিরস্ত হলো। আমরা মা ভবানীর পায়ে শেষবারের মতো পুজো দিয়ে যার যার পথ ধরলাম। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। আমিও আমার ভাগের টাকা আর পৈতৃক বাড়ি সম্পত্তি বিক্রি করে যে টাকা পেলাম তাই নিয়ে এখানে চলে এলাম। তারপর জমিদারি কিনে থিতু হলাম। জমিদারির রায় নেহাত কম ছিল না। সালানা ৬,০০০ টাকা আদায় হতো। এখানে আসার কিছুদিন পরে ভাবলাম সংসারী হব। বিয়েও করলাম। বিয়ের বছর ৩ বাদে অমলা ঘরে এলো। অমলার যখন ১ বছর বয়স, তখন অমলার মা গেলেন স্বর্গে। আমি আবার একা হলাম। তবে এবার সংসারী হওয়ার আর ইচ্ছে হলো না। বয়সও হয়েছিল। সংসারে একমাত্র কাজ হলো অমলাকে মানুষ করা। সেটাই করতাম। চলছিল ভালোই। দেখতে দেখতে অমলা ৭-এ পড়ল। সেই সময় একদিন হাট থেকে ফেরার পথে দেখলাম দামোদরকে। দেখেই একেবারে সিটিয়ে গেলাম। তার চেহারা দেখেই বুঝতে পারলাম জীবনের আঁকে বাঁকে চলতে গিয়ে ঠক্কর খেয়েছে অনেক। তার পরনের জামা কাপড়ের হালও খুব খারাপ, চেহারাটাও খুব খারাপ হয়ে গিয়েছে। তার গায়ে একটা ছেঁড়া চাদর জড়ানো। আমি না দেখার ভান করে সরে যেতে চাইছিলাম, কিন্তু তা হলো না। সেই এগিয়ে এলো। তারপর হেসে বলল, ওস্তাদ, চিনতে পারো? আমি তোমার দামোদর। তার হাসি দেখে আমার বুকের রক্ত শুকিয়ে উঠল। বললাম, কি দরকার কি? সে বলল, আমার এখন এই অবস্থা, তুমি এখন বড় লোক হয়ে আমাকে ভুলে গেলে? হ্যাঁ, এরকম করলে কি চলবে? আমাকে দেখবে না? আমি তাকে এই গায়ে থাকবার ব্যবস্থা করে দিলাম। বেশ কিছুটা জমিও দিলাম। তবে ওদের খরচ আমাকেই চালাতে হতো। যতীন্দ্রর কলকাতায় পড়ার খরচ আমাকেই দিতে হতো। যখনই কোনো টাকার দরকার হতো, দামোদর আমার কাছে এসে হাত পাতত আর বলতো, তুমি থাকতে আমার কিসের অভাব। তার মনের মতো কিছু না হলেই সে আগের কথা ফাঁস করে দেবে, এই বলে আমাকে ভয় দেখাতো। একদিন অমলার তখন বছর 11 বয়স, জ্যোতি তখন 20 বছরের ছেলে। দামোদর এসে বলল, অমলার সাথে জ্যোতির বিয়ে হলে নাকি খুব ভালো হবে। আমি কথাটা তেমন আমল দিলাম না। পরেও সে একই রকম কথা বলতে লাগলো। আমি রেগে গিয়ে শেষে বললাম, তোমার সাহস তো খুব বেশি হয়েছে। কি করে জমিদারের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চাও? সেটা কখনোই হতে দেব না। একটা ঠগী ফাঁসুরে খুনের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। তা বললে তো হবে না। এখন রাগ করলে কি হবে? আগে সব কথা ভুলে গেলে নাকি? আমিও সব কথা কিন্তু বলে দেব।
মানে দামোদর ঠগি ছিল? হ্যাঁ হ্যাঁ, সে আগে আগ্রার দিকে ঠগির দলের হয়ে খবর আনতো। পরে সেখানে জোর ধরপাকড় শুরু হওয়াতে এদিকে চলে আসে। শুনেছিলাম তার বাবাও নাকি ওই ছিল। তারপর? রোজ দেখা হলেই ওই এক কথা শুনতে শুনতে আমি শেষে ওর সাথে দেখা করাই বন্ধ করে দিলাম। তবে তবে জ্যোতি খুব ভালো ছেলে। আমার একটাই আপত্তি ছিল, আর সেটা হলো ওর বাবা দামোদর। মনে মনে আমি চিন্তা করতে থাকলাম কিভাবে দামোদরের হাত থেকে রেহাই পাওয়া যায়। সুযোগও এলো। ৩রা জ্যৈষ্ঠ। আমি জানতাম দামোদরের পাখি শিকারের নেশার কথা। সজাগ থাকতাম, নজর রাখতাম দামোদর কি কি করে তার উপর। সেদিন সেই সুযোগ এলো। দেখলাম দামোদর ভর দুপুরবেলা জলার ধারে যাচ্ছে। আমার শরীর ভালো নয়, ডান হাত ডান পা দুটোই ঠিক নেই। তবু মনের জোরে আমি বাড়ি থেকে বেরিয়ে জলার ধারে চললাম। হাতে আমার লাঠি। সেখানে আড়ালে নিজেকে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। সেই সময় দেখলাম জ্যোতি এসে ওখানে হাজির হলো। তারপর শুরু হলো তাদের কথা কাটাকাটি। শুনলাম জ্যোতি এই বিয়ে চায় না। এদিকে দামোদর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবেই। ওর আসল ইচ্ছাটা হচ্ছে যে করেই হোক আমার সব কিছু হাত করা। এসব শুনে আমার মাথায় যেন খুন চাপলো। তার কিছু পরেই যতীন্দ্র সেখান থেকে চলে গেলে আমি পা টিপে টিপে পেছন থেকে গিয়ে দামোদরের মাথায় লাঠি দিয়ে মারলাম। এক ঘাই দামোদর পড়ে গেল। আমি সেখানে দাঁড়াইনি, কোনো রকমে বাড়িয়ে এলাম। সেই থেকেই আমার এই অবস্থা। আর আমার বাঁচার ইচ্ছে নেই। আপনার পয়সা কড়ি থেকে শুরু করে লোকবল সবই তো ছিল, তাহলে আপনি নিজের হাতে আইন তুলে নিলেন না কেন? সেই শুরুর দিকে পাপের রাস্তায় গিয়ে আমার কি অবস্থা হলো দেখুন। নিজের মেয়েকে বাঁচাবার জন্য আমায় এই কাজ করতে হলো। আবার একটা লোক নিলে কি হতো কে জানে, তাই নিজেই করেছি। দামোদর গিয়ে কোনো ক্ষতি হয়নি, বরং ওর ছেলেও হাফ ছেড়ে বাঁচল। এই আমার কথা। ডাক্তারবাবু, সব কিছু লিখলেন তো? সেই কথায় ডাক্তার মাথা নেড়ে জবাব দিলেন যে হ্যাঁ, তিনি লিখেছেন। এবার খালি কেশববাবুর সই করা বাকি। একবার একটু পড়ুন তো শুনি। তারপর ডাক্তারবাবু পড়তে শুরু করলেন। ডাক্তারবাবুর পড়া হলে তিনি সেই কাগজ আমার হাতে দিলেন। আমি কেশববাবুকে দিয়ে তার নিচে সই করালাম। তারপর ডাক্তারবাবুকে দিয়েও একটা সই করিয়ে আমরা কাগজটা নিয়ে কেশববাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। তবে বেরিয়ে এলেও কেশববাবুর বাড়িতে গোপনে পাহারার বন্দোবস্ত করেছিলাম। সব কিছু করতে আমাদের ঘণ্টাখানেক সময় লেগেছিল। থানায় ফিরে আমার প্রথম কাজ হলো একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা। থানা থেকে ম্যাজিস্ট্রেটের দপ্তর প্রায় 5 মাইলের পথ। সেখানে যেতেও বেশ সময় লাগলো। ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে কেশববাবুর সই করা জবানবন্দি তার হাতে দিলাম। সাথে এও বললাম তিনি নিজে যেন একজন ডাক্তারকে নিয়ে কেশববাবুর বাড়িতে গিয়ে আরও একবার ওর জবানবন্দি নেন। তবে সেই সময় যেন কোনো পুলিশ না থাকে আশেপাশে। কেশববাবু যদি কোনোভাবে বেঁচে যান তাহলে তার ওপর আমরা খুনের কেস শুরু করব।
সেই জন্যই এত আটঘাট বাঁধার দরকার ছিল আমাদের। সব কিছু করে আমি আবার নিজের জায়গায় ফিরে এলাম। পরে শুনতে পেলাম ম্যাজিস্ট্রেট এক সাহেব ডাক্তার নিয়ে গিয়েছিল কেশববাবুর বাড়িতে। তবে তিনি পৌঁছবার কিছু আগেই কেশববাবু তার জীবন খাতার পাতায় শেষ সই করে দিয়েছিলেন। আর এইভাবেই কেশববাবু এখানকার আদালত, সাজা সব কিছুই এড়িয়েছিলেন। এবার ওপরওয়ালার আদালতে কি হয়েছিল তার খবর আর আমার কাছে নেই। এইবার অবনী বলল, তার মানে দামোদর আসলে ঠগি? তাই তো দেখছি। সে তার রক্তের ডাক কখনো ফেলতে পারেনি, তার উপকারীর উপকারকেও কোনোদিন মনে রাখেনি। কেশববাবু তার অনেক উপকার করেছিলেন, তার খারাপ দিনে ডেকে এনে বাঁশ করার সুযোগও দিয়েছিলেন। তবুও তার মনে ছিল আরও লোভ। তার নিজের ছেলেও এই বিয়েতে রাজি ছিল না, তবুও সে কেশববাবুর সম্পত্তির জন্য বারবার ছেলের বিয়ে ওখানেই দেবার চেষ্টা করেছিল। আর সেই জন্য তার মরণও এলো লোভের হাত ধরে। এখানে শেষটা হয়তো অন্যরকম হলে ভালোই হতো। জ্যোতির কি হয়েছিল? তার আর কি, সেও কিছুদিন পর ছাড়া পেয়ে গেছিল। তবে জ্যোতি যে মেয়েটিকে বিয়ে করবে ভেবেছিল, সেই মেয়ের সাথে তার বিয়ে হয়নি। সেই মেয়েটির বাড়ির লোক অন্য ছেলের সাথে মেয়েটির বিয়ে দেয়, জ্যোতির খুনের মামলায় জেলে যাবার খবর জেনে। এবার আমি পরে জানতে পেরেছিলাম যে জ্যোতির বিয়ে সেই অমলার সাথেই হয়েছিল। অনেকদিন কোনো খবর পাইনি। যাই হোক, মনে হয় এখন তারা সুখেই আছে। শুনছিলে আজকের গল্প দারোগা প্রিয়নাথের লেখা দারোগার দপ্তর থেকে হেয়ালির ছন্দ। আজকের গল্পের অনুবাদ এবং নাট্যরূপে ছিল অভিপ্সা চ্যাটার্জি। গল্প পাঠে সৌমেনদা, দীপ, প্রত্যয়দা, অনিরুদ্ধ, শুভদীপ্তদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহ-নির্দেশনায় বিভা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।